আজকের আলোচনা চক্রের যুগ্ম আয়োজক হলেন সাহিত্য একাডেমির পূর্বাঞ্চল শাখা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে 1984 সালে আমি এখানে ছাত্র হিসেবে এমএ পড়তে এসেছিলাম, আর 1984 সালেই সাহিত্য একাডেমি আমাকে তরুণ কবি হিসেবে কবিতা পড়তে ডেকেছিলেন। তারপরে সাহিত্য একাডেমির সঙ্গে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সঙ্গে আমার দীর্ঘকালীন ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক থেকে গেছে। সাহিত্য একাডেমি আমাকে এই আলোচনা চক্রে আমন্ত্রণ করেছে, তাদের যথাবিহিত ধন্যবাদ, এবং ধন্যবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকেও। আমরা যারা সাহিত্য একাডেমিতে অনেকবার আলোচনা চক্রে বক্তৃতা করেছি, আমাদের একটা কথা জানা আছে যে লিখিত প্রবন্ধ পাঠ করতে হয়। ফলে সাহিত্য একাডেমির তরফ থেকে যখন আমাদের স্নেহভাজন অভিষেক জানালেন, তখন আমি লেখাটি শুরু করে দিয়েছিলাম। জানার পরে তার কিছুদিন পরে শুনলাম যে এখানে লিখিত প্রবন্ধ পাঠ না করলেও চলবে, কিন্তু ততদিনে যেহেতু আমি শুরু করেছি তাই আমি লেখাটি শেষ করলাম, কিন্তু একটু ছোট করে দিলাম। বিশেষত বক্তার সংখ্যা হিসেব করে মনে হলো ছোট করে দেওয়াই ভালো। সাহিত্য একাডেমি যদি ছাপেন তখন আমি ওটা সম্পূর্ণ করে দেব, ফলে খুব বেশি সময় লাগবে না, কারোর চিন্তার কিছু নেই। আমার বক্তৃতার শিরোনাম বিরল সরলতার কবি নরেশ গুহ। শিশুর সারল্য বলতে আমরা কি বুঝি? একজন শিশু বা অনতি বালক তার চারপাশের সবকিছু মনোযোগ দিয়ে দেখে, তার প্রতিক্রিয়াও ঘটে, কিন্তু তা তেমন গভীর প্রভাব ফেলে না তার আনন্দিত হৃদয়ে। একমাত্র তারাই হতে পারে সদানন্দ, কারণ কোনো দৃশ্য বা ঘটনার পরিণাম তাদের অজানিত। বিপদ কাকে বলে জানে না বলেই আশঙ্কার অবকাশ শিশুর জীবনে স্বভাবত নেই। সে তার সরল প্রাণে বিস্ময় আর আনন্দকেই আশ্রয় দেয়। তাই কখনো আঘাত পেলেও তা ভুলতে তার সময় লাগে না, বেদনা তাকে স্পর্শ করলেও ডুবিয়ে দিতে পারে না, আবার সে ভেসে ওঠে আনন্দের এবং নিশ্চিন্ততার বলয়ের মধ্যে। নরেশ গুহর কবিতায়, তার গোটা জীবনের কবিতাতেই এমন এক শিশুর দৃষ্টি, ফলত এক অনাবিল প্রসন্নতা খুঁজে পাবেন পাঠক। গত শতকের 3 দশকে অনেকগুলি ভিন্নমুখী প্রবল কবিদৃষ্টি বাংলা কবিতার জগতে জটিল বিদগ্ধ মননের চিহ্ন রেখেছে। অব্যবহিত পরবর্তী দশক যে স্বাভাবিকভাবেই তার বিপরীতমুখী হবে, কালের বাঁকা গতির এ লক্ষণ আমাদের চেনা। 4 দশকে যারা কবিতা লিখতে এলেন, তাদের অনেকের কবিতার মূল প্রসঙ্গ রাজনীতি। এদের মধ্যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায় প্রমুখ কয়েকজন ব্যতীত বাকি কবিদের কবিতা ভঙ্গি, ভাষা ও দর্শনে অপেক্ষাকৃত সরল। যারা সরাসরি রাজনীতিকে মূল বিষয় করেননি, তাদের মধ্যে রবীন্দ্র কুমার আচার্য চৌধুরীকে যদি দর্শন ও প্রকাশ শৈলীতে জটিলতার চূড়ামণি বলি, তবে সরলতার সব থেকে উজ্জ্বল ললিত মুখটি হলেন নরেশ গুহ। নরেশ গুহ বুদ্ধদেব বসুর সান্নিধ্যে যথেষ্ট এলেও তাকে অমিয় চক্রবর্তীর ভাবশিষ্য হিসেবে চিহ্নিত করা ঠিক হবে। বুদ্ধদেবের আধুনিক কবিতার ইশতেহার তার কবিতায় প্রভাব ফেলেনি তো বটেই, এমনকি তার প্রথম কবিতা বই দুরন্ত দুপুর ভাষায় খানিক আধুনিক হলেও দৃষ্টিভঙ্গিতে অমঙ্গল বা অসুন্দরকে আদপে জায়গা দেয়নি। বস্তুত সমগ্র কাব্যজীবনে
তার কোনো কবিতার কোনো শব্দে বা প্রকাশভঙ্গিতেই এমন কোনো চিহ্ন পাওয়া যায় না যাতে মনে হতে পারে গভীর সংকটের অভিভব তাকে কখনো নিদারুণ ক্লিষ্ট করেছে, কিংবা জীবনযাপনের কোনো গ্লানি তাকে নিজের কাছে অপরাধী করেছে। রবীন্দ্রনাথে আস্তিক্যবোধ পাওয়া যায়, অমিয় চক্রবর্তীতেও, কিন্তু দুক্ষেত্রেই আস্তিক্যবোধ অপরীক্ষিত নয়। তাই গূঢ় বেদনার ছাপ এদের কবিতায় স্পষ্ট। আস্তিক্বিক সংকটের অস্থিরতা এবং তাকে বারংবার প্রাণপণ অতিক্রম করার অভিযাত্রা দুজনের কবিতার গতিপথ, যার যার নিজস্ব প্রক্রিয়ায়। নরেশ গুহর আস্তিক্য পরীক্ষিত নয়, তাকে তেমন কোনো দুরূহ কঠিন পথ পেরোতেই হলো না প্রাণের আনন্দকে ধরে রাখার জন্য। তার কবিতা পড়লে এরকমই বোধ হতে পারে আমাদের, অথচ আমরা জানি জীবনে দারিদ্র্যের মুখোমুখি হওয়া, সমসময়ের অস্থিরতার চিহ্নগুলোকে সংবেদনশীল চোখে দেখা, স্বল্প হলেও খুবই জরুরি সাংবাদিকতার সূত্রে বিভৎসতাকে সামনাসামনি প্রত্যক্ষ করা, এগুলি তার জীবনে ঘটেছে। কিন্তু তিনি এই সমস্ত কিছুকে তার কবিসত্তায় প্রবেশ করতে দেননি। সুকুমার মতিত্বই তার জীবনকে ছুঁয়ে থাকার একমাত্র প্রবণতা, যা তিনি কবিতায় প্রকাশ করেছেন, যে বা না চেয়ে। প্রথম কবিতা বই দুরন্ত দুপুরে প্রায় সব কবিতাতেই প্রকৃতি এসেছে। আকাশ, রোদ ইত্যাদি সনাতনী প্রকৃতি, আবার শহুরে উপাদানের কলের জল, বাঁধা ফুটপাত, মলিন গলি, বাসি খবরের কাগজ, বা গ্রাম জীবনের দিঘি ভরা জল, হাটফেরা মানুষের ভিড় ইত্যাদির সূত্রে। প্রকৃতির ছবি সব কবির কবিতাতেই থাকে। তা আমাদের স্পর্শ করে দুটি প্রক্রিয়ায়। প্রকৃতির চেহারা দেখাতে দেখাতে কবি আসলে আরো অন্য কিছুর অনুভব জারিত করে দেন পাঠকের মনে, অথবা কোনো অনুভব বা ভাবনাকে ঘনিয়ে তোলার জন্য প্রকৃতিকে আবহ তথা বিভাব হিসেবে ব্যবহার করেন। রবীন্দ্রনাথ পড়ুন বা জীবনানন্দ, অথবা গদ্যকার বিভূতিভূষণ, সূত্রটি সহজেই ধরা পড়বে। নরেশ গুহর কবিতায়, অন্তত তার প্রথম বইতে, নিজের জীবনযাপনের আখ্যান ও প্রকৃতির আখ্যান মিলে আছে একাকার হয়ে। প্রকৃতি এখানে বিশেষ কোনো দর্শনের আভাস হিসেবে আসেনি। সুধীন্দ্রনাথ বইটি পড়ে তরুণ কবিকে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন, সঙ্গে অবশ্য এটিও মৃদুভাবে উল্লেখ করেছেন যে আপনার কোনো কোনো কবিতা বিষয়বস্তুর দিক দিয়ে আমার কাছে অপেক্ষাকৃত অকিঞ্চিতকর লেগেছে। এই প্রসঙ্গে বলি, নরেশ গুহর অনেক কবিতাকে নির্দিষ্টভাবে এই বিষয়ে লেখা কবিতা হিসেবে স্থির করা যাবে না, এবং এটাও মনে করিয়ে দিই যে বিষয়হীনতাও যে কবিতার যাত্রাপথে একটি বিশেষ পদ্ধতি হয়ে উঠেছিল পরবর্তীকালে, সেটা আমাদের মনে রাখতে হবে। আর বুদ্ধদেব বসু লিখছেন, আমি রিপিট করছি, সবাই যা বলেছেন সেটাই প্রায়, ভালো লেগেছে সে কবিতার স্নিগ্ধতা, স্বপ্নীলতা, রচনা শিল্পে সৌষ্ঠব, ভালো লেগেছে লিরিকের দিকে ঝোঁক, নিচু গলায় নরম করে বলার দিকে উন্মুখতা। দ্বিতীয় কবিতা বই তাতার সমুদ্র ঘেরাতে এসে তার ভাষার লিরিক প্রবণতা সম্পূর্ণ না হলেও কিছু কবিতায় ভিন্ন চেহারা নিয়েছে। প্রাত্যহিক সহজ শব্দ, চলতি ভাষার ব্যবহার কোনো কবিতায় মিশেল ঘটিয়েছে, কোথাও পুরো বর্জন করেছে তার আগের বইয়ের লফটি শব্দ ও চিত্রকল্পের ধ্রুপদী আনার অভ্যেসটি। কিন্তু তবুও তার সুকুমার মতিত্ব যায়নি। প্রসঙ্গ হিসেবে আধুনিক ভাবনা এবং সাম্প্রতিক ঘটনা উঠে আসছে, মানুষের সমস্যা, ক্লেশ, ব্যথা বা দারিদ্র্যের কিছু ছবি, কিন্তু সময়ের চিহ্নের গভীর দাগ, অর্থাৎ সময়ের চিহ্নের গভীর দাগ বলতে আমরা যারা আধুনিক কবিতার চিহ্ন বলে হিসেব করছি,
তার কবিতার মুখশ্রীকে এতটুকু অমলিন কিংবা অসুখী করেনি। যা তিনি খোলা চোখে দেখছেন, যা তিনি সহজ মনে অনুভব করছেন, তার অতিরিক্ত কোনো বিষয়মুখ বা দর্শন ভাষ্য তার কবিতায় তিনি দেবার চেষ্টা করেননি। এবং যা যা তিনি অনুভব করছেন তার মধ্যে আনন্দ অভিজ্ঞতার পাশাপাশি সংকটের ছবিও আছে, কিন্তু আঘাতের বিপন্নতা নেই। প্রসন্নতা তার কবিতার একটি গুণ। এই সূত্রে মনে পড়তে পারে প্রণবেন্দু দাশগুপ্তের কথা। কিন্তু সেখানে প্রসন্নতার তলদেশে যে জটিল উপলব্ধি পাঠকের মনে কাঁটা ফুটিয়ে দেবে, সেই কণ্টক প্রবৃত্তি তো নরেশ গুহর লেখায় নেই। তিনি বিষাদ অনুভব করেছেন, কিন্তু তা তাকে এতটুকু দমিয়ে দিতে পারেনি। চূড়ান্ত বিষাদ তথা শোকের অভিজ্ঞতা কদাচ তার কবিতায় প্রকট হয়ে বেরিয়ে আসেনি। ত্রিলোকে অগণ্য শত্রু দিকে দিকে থাবা পেতে আছে আমার বন্ধুকে কবিতায়, কিংবা ঈগলের মতো বাঁকানোকে পড়ে ঝাঁপিয়ে শান্তিও যদি, এরকম বেশ কিছু পংক্তি থাকলেও তার কবিতা হিংস্র নিষ্ঠুরতার ভয়াবহ বা তীক্ষ্ণ অনুভবে পাঠককে দীর্ণ বা বিচলিত করেনি। উল্লিখিত দুটি কবিতার শেষেও জয়লাভের আশা ও উল্লাসের প্রসঙ্গ আছে, কিন্তু তা ক্ষয়ক্ষতির জটিল যুদ্ধের পথ অতিক্রম করার চিহ্ন সমেত নয়। জীবনানন্দীয় ক্রূর জটিল অনন্ত কাটাকুটি নিয়ে তো নয়। মানব সভ্যতার রুগ্নতা, বিকার, স্বার্থপরতা, ভণ্ডামির কোনো অভিজ্ঞতা তাকে স্পর্শ করেনি বলে মনে হয় তার কবিতা পড়লে। দুনিয়ার সমাজের জীবনের বৈষম্য, অসামঞ্জস্য তাকে যেন এতখানি পীড়িত করেনি যে ক্রুদ্ধ চিৎকার বা অবরুদ্ধ ক্ষোভের প্রকাশ তার কবিতাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। সন্দেহ তাকে দোলাচলে ফেলেনি, কোনো ছলনা তিক্ততাবোধে আক্রান্ত করেনি। ঠিক যেমন এক শিশু ভয় পেয়ে কেঁদে ওঠার একটু পরেই ভুলে যেতে পারে পৃথিবীতে আদৌ ভয়ের কোনো উৎস আছে বলে, তার কবিতা অনায়াসে সহজ বিশ্বাসে এক নিরুপদ্রব জীবনের আখ্যান গড়ে তোলে। এই বিপদ অপ্রাজ্ঞতাই তার কবি স্বভাবের মূল জোর, এবং হয়তো খানিকটা দুর্বলতাও। আবার আনন্দের লীলাময়তা তার কবিতাকে জাগিয়ে রেখেছে, কিন্তু আনন্দ বা আবেগের তীব্র রভস যা কিনা পাঠকের মনকে শোকের মতোই খামচে ধরতে পারে। উদাহরণ হিসেবে আমি রবীন্দ্রনাথ এবং হালের কবি জয় গোস্বামীর কথা বলতে পারি, তাও তার কবিতায় পাবো না আমরা। বুদ্ধদেব বসু কথিত নিচু গলায় কথা বলা অবশ্যই তার বিশিষ্টতা, কিন্তু নিচু গলার তলায় শঙ্খ ঘোষের মতো তীব্র আবেগকে চাপা দিয়ে দোলাচলের ধাক্কা খাইয়ে প্রায় অবদমিত করে তাকে পাঠকের মনে আরো কয়েক গুণ তীব্র করে পাঠিয়ে দেওয়ার প্রবণতাও তার কবি স্বভাবে নেই। অনুদ্বেগ তার কাব্য জগতের প্রস্থান। রবীন্দ্র পরবর্তী আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথের প্রভাবকে অস্বীকার করার চেষ্টা নরেশ গুহ করেননি। রবীন্দ্রনাথের বিরুদ্ধে তো ললিত কবিতা লেখার অভিযোগ ছিল তরুণ কবিদের, নরেশ গুহর কবিতা সুললিত। এ প্রসঙ্গে তিনি অমিয় চক্রবর্তীর বদলে রবীন্দ্রনাথেরই নিকটবর্তী। কিন্তু রবীন্দ্রনাথ হলেন মহাকবি, তার কোনো উচ্চারণই সরল রৈখিক নয়। লালিত্য রবীন্দ্রনাথে কঠোর বর্মের সত্যের বর্ম। তার রচনায় প্রাঞ্জলতা, তপব্রত ঘোষের কথা ধার করে বলি সোজাসাপটা পাঠকের প্রতি তঞ্চকতা। তিনি আশার কথা বললে তার পরতে বেদনাকে নিহিত করে রাখেন, সুন্দর বললে তলায় তলায় মঙ্গলের শর্ত জুড়ে দেন, যে শর্ত রোম্যান্টিক তত্ত্বের চেয়ে একটু ভিন্ন, খানিক বহুস্তরীয়। নিষ্ঠুরতা দেখলে তার মনস্তাত্ত্বিক তলটিকেও সেঁজিয়ে রাখেন। আনন্দ শব্দটি উচ্চারণ করলে কঠিন যুদ্ধে বারবার নিষ্ঠুরের কাছে পরাজয়ের পরে অর্জিত এক উন্মিলিত করুণাকেই বোঝান হয়তো। ভাষা দিয়ে কিভাবে স্তব্ধতাকেও টের পাইয়ে দেওয়া যায় তাও জানেন তিনি। দাম্ভিকতাহীন বয়ান
রবীন্দ্রনাথের কাছে আশা করা অজ্ঞানীর বিলাসিতা। তাই রবীন্দ্রনাথের কবিতায় অতিকথন আছে ভেবে পাঠক যদি একটু ছেঁটে কেটে পড়েন, অনেক সূক্ষ্ম ইঙ্গিত, দর্শন বিন্দু, এমনকি রেফারেন্স, ক্রস রেফারেন্স পাঠের অভিজ্ঞতা থেকে বাদ পড়ে যেতে পারে। অপরপক্ষে প্রকৃত অর্থেই সরল নরেশ গুহর কবিসত্তা, এবং আবার আমি মনে করিয়ে দিতে চাই, এই কবিসত্তাকে আমার মতে নরেশ গুহ নির্মাণ করে নিয়েছেন যাবতীয় অভিজ্ঞতার থেকে নিষ্কাশিত করে শিশুর মতো সারল্যে। অসন্দিগ্ধ প্রাণের অধিকারী, আনন্দের দ্বিধাহীন, আপাতভাবে দার্শনিকতাহীন কথনই তার স্বাভাবিক রীতি। স্ববিরোধিতায় দীর্ণ অনিশ্চয় আধুনিক সময়ের পক্ষে অতি বিরল নরেশ গুহর এই দান্দিকতাহীন সহজ আনন্দের, নির্ভাবনার উদার কবিতার চিহ্ন। কোনো তীক্ষ্ণ বা তীব্র উচ্চারণ ছাড়াই যা জীবনের সুন্দর পরিণতির দিকে পাঠককে এগিয়ে দিতে চায় তর্কহীনভাবে। আমাদের মতো জটিল কুটিল যারা নন, এমন পাঠকরা নিজেদের অভিজ্ঞতার সঙ্গে এই কবির অমেয় আনন্দবোধকে মিলিয়ে নিতে পারেন বিনা চেষ্টায়। তিক্ততাহীন, শ্লেষহীন সরলতার চিহ্নই নরেশ গুহর কবিতার নিজস্বতা।